নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। জানি এই অনুষ্ঠান আপনার কাছে ভীষণই প্রয়োজনীয় একটি অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠান আপনাকে অনেক কিছু দেয়। এই অনুষ্ঠান থেকে আপনি অনেক কিছু জানেন এবং এই অনুষ্ঠান আপনাকে সুস্থ এবং সবল রাখতে সহযোগিতা করে। তবে সুস্থতার পাশাপাশি প্রয়োজন একটা ভালো মনের মানুষ হয়ে ওঠা। ভালো মনের মানুষকে আমরা যথেষ্ট পছন্দ করি এবং সে ভীষণ মিষ্টভাষী হয়, মিষ্ট ব্যবহারের হয় বা মিষ্ট চেহারার হয়। মিষ্টত্ব থাকুক আপনার স্বভাবে, আপনার ব্যবহারে, কিন্তু মিষ্টত্ব যেন না বাড়ে আপনার রক্তে। আজকে আমাদের এই অনুষ্ঠান ঠিক এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু হবে, কারণ ঘরে ঘরে মিষ্টত্ব বাড়ছে আমাদের রক্তে। আমাদের ব্যবহার থেকে, আমাদের কথাবার্তা থেকে, আমাদের আচার আচরণ থেকে হয়তো মিষ্টত্ব কমছে, কিন্তু হু হু করে রক্তে কিন্তু সুগারের লেভেল বাড়ছে। আর এটাই কিন্তু আমাদের জন্য সব থেকে বড় বিপদের একটা কারণ। আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বা আমাদের এই আয়ুর্বেদ। তো এইবার যখন সুগারটা বেড়ে যায়, ধরুন আমার চোখের মধ্যে যদি সুগারটা বেড়ে যায়, তখন কি হয়, আমার গ্লুকোমা হয়, মানে আমার চোখে ছানি পড়ে যায়। ঠিক ওই রকমই যখন আমার মাড়ির মধ্যে যদি হয়ে যায়, তাহলে কি হয়, ক্যাভিটি জমে যায়, তার মানে আমাদের দাঁতের মধ্যে পোকা লেগে যায়। তো এই যে সুগার যে বেড়ে যাওয়া, যদি অত্যধিক মাত্রায় যদি বেড়ে যায়, তো ক্যান্সার হলেও কি আপনি জানেন কি হয়? যখনই আমাদের শরীরের মধ্যে অত্যধিক মাত্রায় যদি সুগার যদি বেড়ে যায়, তাহলে কিন্তু মানুষের ক্যান্সার হতে পারে। এই কারণের জন্য ক্যান্সার রোগীকে বলা হয় কি মিষ্টি খেতে নেই, ঠিক না? তো ঠিক আজকে যে আমাদের যে টপিকটা, যেটা হচ্ছে ডায়াবেটিস মিলিটাস, যাকে আমরা বলি ব্লাড সুগার। এইবার এই যে সুগারটা কেন হয় বা কি করলে সুগার থেকে আমরা ভালো হব, এটা নিয়ে আজকে মেইন ডিটেলস আলোচনা। কারণটা হচ্ছে কি, এটা নিয়ে আমাদেরকে সত্যি চিন্তা ভাবনা করা দরকার। যেখানে কোনো ডিজিজ নেই, কিন্তু সেটাকে নিয়ে মানুষ আজকে একটা ভয়তে রয়েছে, একটা আতঙ্কে রয়েছে কি আজকে আমার কি হবে। সত্যি কথা বলতে গেলে তো আমরা একবারই বহুবার বলেছি ডায়াবেটিস বলে কোনো রোগ হয় না, ঠিক না? এই তো প্রমাণ করে দিলাম। তো চোখের মধ্যে যদি সুগার থাকে তাহলে আমাদের ছানি পড়ছে, মাড়ির মধ্যে যদি সুগার হয়ে যায় তাহলে দাঁতের পোকা পড়ছে। তো সুগার তো থাকছেই, তো এটা তো কোনো রোগ হলো না, ঠিক না? তো এইবার আমরা যে আজকে জানবো কি সুগারের রোগীদের যদি আপনি ওষুধ উপরে, আজকে আমাদের কাছে প্রচুর এরকম পেশেন্টগুলো আসে যারা 10 বছর 15 বছর ধরে তারা নাকি সুগারের ওষুধ খাচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি সুগার কিন্তু বাড়া রয়েছে, HbA1c কিন্তু বাড়া রয়েছে, ঠিক না? তো যার ফলে কি হচ্ছে, সেই ডাক্তারবাবু আপনাকে বলে দিচ্ছে কি হয়তো আপনার ওষুধের ডোজটা বাড়াতে হবে, বা আপনাকে বলে দিচ্ছে ইনসুলিন নিতে হবে। কিন্তু আমার একটা কথা হচ্ছে কি, আপনার সুগারের ওষুধ যে বাড়াতে বলছে কেন বা ইনসুলিন নিতে বলছে কেন, কারণটা হচ্ছে আপনার শরীরের মধ্যে রেসিস্ট করে গেল, মানে এই ওষুধ আর কাজ করছে না। কারণটা জানেন কি? কারণটা হচ্ছে আপনার ডাক্তার না, কারণটা হচ্ছে আপনি। কারণ কি, আপনি যখন ওষুধটা খাচ্ছিলেন একবারও চিন্তা ভাবনা এটা করলেন না কি করে সুগার আমার কিন্তু ভালো হবে, কেন সুগার আমার হলো। এই চিন্তাটা যদি থাকতো তাহলে কিন্তু আগামী দিন আপনাকে এই ওষুধ উপর ডিপেন্ডেন্ট থাকতে হতো না, ইনসুলিন নিতে হতো না। তো আমাদের কাছে যখন যারা রোগীগুলো আসে না, তারা উইদাউট মেডিসিন তারা কিন্তু আজকে সুগারকে সম্পূর্ণভাবে ঠিক করতে পেরেছে। কারণ কি, ওরা জেনে গেছে কি সুগার আমার কেন হয়, ঠিক না? তো আজকে যদি যে দর্শকরা আজকে প্রথমবার আমাদের প্রোগ্রামগুলো দেখছে, তাদের জন্য একটু বলে দিই কি সুগার হওয়ার কারণটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে প্যানক্রিয়াস। যেরকম লিভার কিডনি থাকে ওই রকমই আমাদের শরীরের মধ্যে প্যানক্রিয়াস বলে একটা অর্গান থাকে, যে অর্গানের কাজ হচ্ছে শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করা। আর যখনই ও ইনসুলিন তৈরি করতে পারে না, তখনই কি হয়, আমাদের সুগার লেভেল হাই হয়ে যায়। তো আপনার দরকার ছিল কি প্যানক্রিয়াসের চিকিৎসা করা, কেন কি প্যানক্রিয়াস যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইনসুলিনের জন্য ভাবতে হবে না। ইনসুলিন অলরেডি আপনার জেনারেট হবে। আজকে 10 বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন, তো 10 বছর আগে যখন আপনি ওষুধ খেতেন না, তখন আপনার সুগার লেভেলটা নর্মাল ছিল। ঠিক ওই রকমই জায়গায় আপনি দাঁড়াবেন, মানে উইদাউট মেডিসিন আপনার শরীরের মধ্যে ইনসুলিন কিন্তু তৈরি হতে চালু হয়ে যাবে আপনার প্যানক্রিয়াসে যদি আপনি চিকিৎসাটা করেন। তো এটা আমরা জেনে গেলাম কি সুগার আমাদের কেন হয়। এইবার কি করলে সুগারকে ভালো হয় সেটা নিয়ে আমরা আজকে বলবো। একদম কি করলে সুগার আপনার নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে তো আলোচনা আসবেই, কারণ আপনার পরিবারে 4 জন বা 5 জন মানুষ, তার মধ্যে কিন্তু 3 জন মানুষের সুগার ধরা পড়ে গিয়েছে। অর্থাৎ আপনি সুগারের মেডিসিন খাচ্ছেন, আপনি ভীষণ নিশ্চিন্ত সুগারের মেডিসিন তো খাচ্ছি, আমার ভয় কিসের। কিন্তু আপনি জানেন না যে সুগারের মেডিসিন খেয়ে হয়তো ধামা চাপা দিয়ে রেখেছেন আপনার সুগারকে বাড়ানোর থেকে, কিন্তু এই সুগার কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। ঠিক সব বিষয় নিয়ে আলোচনায় ফিরছি, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। হ্যালো
হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রাজেশ দাস বলছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে বলুন, কি সমস্যা? হ্যাঁ, আমার মানে অত্যধিক চুল পড়ছে। হুম। আর একটা সমস্যা হচ্ছে মানে আমার স্কুল করার সময় মানে অনেক ব্লাড আছে আর চুলকানি হয়। আচ্ছা, আপনার যে স্টুল করার সময় যে ব্লাডটা আসছে বা ইচিং করছে, সেটা কারণটা হচ্ছে হেমোরয়েডস, মানে আমরা যাকে অর্শ বলি। আর আজকে আপনার যে চুলটা পড়ে যাচ্ছে না, সেটা কারণটা হচ্ছে কি আপনার পেটের সমস্যা। পেটের সমস্যা থেকে আপনার কিন্তু চুলগুলো উঠছে। আমি আপনাকে বলবো কি আপনি প্রথম আপনাকে করতে হবে খাওয়ার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটাকে খেতে চালু করুন। মানে আপনি ফ্রুটস ভেজিটেবলস আপনি বেশি করে খান। অনেক সময় কি হয়, আমাদের যে আঁতগুলো আছে না, সেটা প্রায় 15 ফুট লম্বা হয়। ঠিক আছে, আমাদের শরীর হচ্ছে 5 থেকে 6 ফুট, কিন্তু আঁত যেটা আছে সেটা প্রায় 15 ফুট মতো লম্বা হয়। আর তার মধ্যে কি হয়, অনেক মলগুলো আছে যেটা কিন্তু বসে থাকে। আর সেই মলগুলো যদি বার না হয়, তাহলে কি হয়, আমাদের শরীরের মধ্যে ভমিটিং হতে চালু হয়ে যায়, আমাদের অ্যাসিডিটি হতে চালু হয়ে যায়, গ্যাস হতে চালু হয়ে যাবে। তো পেট হচ্ছে শরীরে ইঞ্জিন। আপনি যদি পেটকে যদি ভালো না রাখেন, আপনার স্কিন খারাপ হবে, হেয়ার ফল হবে, আপনার এরকম পাইলস হবে। তো কষ্টকাঠিন্য আপনাকে ঠিক করতেই হবে। আপনি যদি আরো ডিটেলসে বা যদি আপনি আরো শিগগিরই তাকে ঠিক করতে চান, তো অবশ্যই আপনি যোগাযোগ করুন। বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে, এটা আপনি জানেন? হ্যাঁ, জানি। আচ্ছা, তাহলে আপনি বাঁকুড়া চেম্বারে এসে অবশ্যই যোগাযোগ করুন। বা যদি আপনার দুর্গাপুর সুবিধা হয়, তো দুর্গাপুর সুবিধা চেম্বারে যোগাযোগ করুন। যাতে এই সমস্যাটাকে পুষে রাখবেন না। এই সমস্যা যদি অনেক দিন ধরে হয়ে থাকে, তাহলে কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর সেখান থেকে দেখা যায় আমরা এই যে এই ধরনের যে অর্শগুলোকে পুষে রাখি, তার জন্য কিন্তু দেখতে পাই আমরা আগামী দিন কলনে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ঠিক আছে? বেশ, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। সমস্যা কিন্তু তিল, কিন্তু সেটা কিছুদিনের মধ্যে তালে কিন্তু রূপান্তরিত হতে পারে। এটা আপনাকে ভয় ভীত সন্ত্রস্ত করার জন্য বলছি না, এটা আপনাকে সতর্ক করার জন্য এনবিপি কিন্তু বলছে। তাই আপনি সতর্ক থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনার পরিবারের মানুষকে সাথে নিয়ে। আলোচনা করছি সুগার নিয়ে, যেটা প্রচুর রিকোয়েস্ট রয়েছে যে স্যারের থেকে সুগারের বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করে বন্ধুরা শুনবেন, আবার একটু জানবো। দেখুন, প্রথম হচ্ছে আমাদের প্রি ডায়াবেটিক, ঠিক না? তো প্রি ডায়াবেটিক কাকে বলা হয়? প্রি ডায়াবেটিক হচ্ছে ধরুন আপনার ফাস্টিং সুগারটা মানে 110 আছে, থাকা দরকার, সেখানে আপনার যদি ফাস্টিংটা দেখা যাচ্ছে আপনার 140-এর ভিতরে রয়েছে। আর পিপিটা মানে খাওয়ার পর যে সুগারটা যেখানে 140 থাকা দরকার, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার 180 ভিতর রয়েছে, তাকে বলা হয় প্রি ডায়াবেটিক। এই প্রি ডায়াবেটিক তো আপনি বলতে পারেন কি ইজিলি ঠিক হয়ে যায়, আপনি যদি খাওয়া দাওয়া ঠিক যদি মেনটেন করেন, আপনি যদি লাইফস্টাইলের মধ্যে যদি এক্সারসাইজ চালু করেন, তাহলে কিন্তু দেখা যায় কি আপনি যদি চিন্তার উদ্যোগী থাকেন, তাহলে কিন্তু প্রি ডায়াবেটিক ভালো হয়ে যায়। এইবার আমরা এসে যাচ্ছি, ডায়াবেটিস যেরকম বেড়ে যাওয়া খারাপ, ঠিক ওই রকমই ডায়াবেটিস সুগার যদি আপনার নেমে যায়, সেটাও কিন্তু আরো বেশি ডেঞ্জার। কারণটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় কি সুগার যদি আমার বেড়ে রয়েছে, সেখানে আমার ক্ষতি সেরকম হচ্ছে না, কিছু যদি আমার সুগার ফল করে যায়, তখন কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে মানুষের কিন্তু অর্গান ফেলিয়ার হতে পারে। অনেক সময় এরকম আমরা রুগী পাই যারা আমাদের কাছে আসে, একটা একদম সবকিছু ভালো ছিল, কিন্তু হঠাৎ দেখলাম নাকি আমার কিডনি খারাপ হয়ে গেল, আমাকে ডায়ালিসিস করতে হচ্ছে। হঠাৎ নাকি আমার হার্ট খারাপ হয়ে গেল, আমাকে হার্টে অপারেশন করতে হলো। তো এই রকম কেন হয়? যখনই আমাদের সুগার কিন্তু ফল করে যায়। তো এটাও সুগারের রুগীকে নজর রাখতে হবে যে সুগার যাতে আমার ফল না করে যায়। আমি কি বললাম, সুগার না থাকলে কিন্তু রুগী মরে যাবে। বারবার একটা কথা বলছি, সুগার থেকে ভয় পাওয়ার নেই। প্রথম তো আজকে আমরা জানলাম কি সুগার আমাদের কেন হয়। এইবার সুগার রুগীকে কি রকম লাইফস্টাইলটাকে মেনটেন করার দরকার, যাতে এই সুগারটা নিজে থেকে আস্তে আস্তে করে ঠিক হতে চালু হবে। প্রথম একদম ভালো করে শুনুন, আজকে সুগার রুগীদের বলবো কি প্রথম আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, আজকে আপনার সুগার আছে, আর আপনি যদি যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন সেই ডাক্তারকে বলুন, ডাক্তারবাবু আমি কি আম খেতে পারি? কিন্তু আপনার ডাক্তার কি বলবে? না, আম খাবেন না। আপনি তার সেই ডাক্তার কথা শুনলেন, আপনি শোনার পর আপনি কি করলেন, আমটা খেলেন না। 1 বছর যাক, দ্বিতীয় বছর আবার আপনি জিজ্ঞেস করলেন, ডাক্তার এবার আবার আমের সিজন এসছে, আমি কি আম খাবো? ডাক্তার কিন্তু সেমই আপনার কাছে আনসার থাকবে কি আপনি না, আম খেতে পারবেন না। তো আমি যদি ডাক্তার কথা শুনে অনুযায়ী ট্রিটমেন্টটা করছি, তাহলে মিষ্টি ফল কখন খাবো? তাহলে আপনার লাইফস্টাইলের মধ্যে কি কোনোদিনই মিষ্টি ফল খেতে পারবো না? আমি আপনাকে বলবো কি আপনি অবশ্যই মিষ্টি ফল খান, আর তারপরেও আপনি সুগারটা চেক করান, আপনার সুগার কিন্তু বাড়বে না। কি করে? খাবার কিন্তু এবার প্রসেস আছে। কি রকম? আপনাকে খেতে হবে সিজনে ফল। এবার বে সিজনে ফল আপনি খাবেন না, মানে যে ফলটা আপনি সস্তাতে পাওয়া যাবে,
যদি দামি যে ফলগুলো তার মানেটা কি বেশ সিজনে আপনি ফল খাচ্ছেন, তো সেটা খেলে কিন্তু আপনার সুগার কিন্তু বাড়বে। সিজনে আপনি ফলটা খাবেন, আর সিজনের সময় যদি আমের সিজনে যদি আপনি আম খাবেন আপনার কিন্তু সুগার বাড়বে না। খাবার প্রসেসটা কি, সকাল যখন আপনি ঘুম থেকে উঠছেন মানে 8টা থেকে 12টার মধ্যে আপনি পেট ভরে আপনি ফল খান, যতটা আপনি খেতে পারেন খান, আমি আপনাকে কথা দিচ্ছি সুগার বাড়বে না। আর সুগারকে আর নর্মাল রাখার জন্য আর একটা উপায় আপনাকে বলে দিই, যখনই আপনি দুপুরবেলা খেতে বসছেন বা রাত্রিবেলা যখন আপনি খেতে বসছেন মানে লাঞ্চ অ্যান্ড ডিনারের আগে পেট ভরে আপনি সালাদটা খান। একদিন দুদিন একটু কষ্ট হবে, আপনি বলবেন কি ডাক্তার আমি তো এত পেট ভরে সালাদটা খেয়ে নেওয়ার পর আমার তো শরীরের মধ্যে আর পেটে আর জায়গা থাকছে না কি আমি আর রুটি আর ভাত খাবো। দুদিন কষ্ট হবে, থার্ড ডে থেকে আপনাকে আমি বলছি আপনার এত খিদে বেড়ে যাবে কি প্লেট নাম্বার 1-এর মধ্যে যে আপনার সালাদটা ছিল সেটাকে আপনি ফিনিশ করবেন। আর দ্বিতীয় নম্বর আপনার যে প্রিয় যে খাবার ছিল ডাল ভাত রুটি সবজি যেগুলো ছিল সেকেন্ড নাম্বার প্লেটের মধ্যে সেটাকে আপনি ফিনিশ করে দেবেন। মানে পাচন শক্তি আপনার এত বেড়ে যাবে কি সালাদটাও আপনি খেতে পারছেন আর আপনি রুটি ভাতটাও খেতে পারছেন। তো লাঞ্চ অ্যান্ড ডিনারের আগে আপনি পেট ভরে সালাদটা অবশ্যই খান। আর বেশি বলবো না, 3 নম্বর জায়গা আপনাকে আরো একটা বলে দিই, যেটা হচ্ছে রাত্রিবেলা 8টার পর আপনি কিন্তু খাবার বন্ধ করে দিন। একটা মানুষ 12 ঘন্টা আপনাকে সময় দিয়েছে, সকাল 8টা থেকে খেতে বলেছিলাম আর রাত 8টা অবধি খেতে বলছি, মানে 12 ঘন্টা ইনাফ। আপনি 12 ঘন্টা যদি খাচ্ছেন 12 ঘন্টা আর খাবেন না। এই লাইফস্টাইলটাকে আপনি মেনটেন করে চলুন, দেখুন তো আপনার সুগার বাড়ে কি বাড়ে না। একদম আমাদের মধ্যবিত্ত পরিবারে না স্যাক্রিফাইস এই কথাটা ভীষণ রকম ভাবে প্রযোজ্য। ছোটবেলায় মানে আপনার সন্তান যখন ছোট তখন তার জন্য স্যাক্রিফাইস করেছেন, বাড়িতে যখন ভালো খাবারগুলো এসেছে নিজে খাননি সন্তানের জন্য তুলে রেখেছেন। যখন সচ্ছল পরিবার হলো অর্থাৎ সন্তান বড় হলো চাকরি বাকরি করলো, মনে হলো এবার আমি মন ভরে খাবো প্রাণ ভরে খাবো, তখন আপনার রিপোর্ট বলছে আপনার সুগার হয়ে গেছে, খাওয়া স্টপ। তাহলে কি হলো আপনার জীবনে? আর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মূলত ডক্টর বি শর্মা আপনাদের শেখায়, যদি এনবিপির কথা শোনেন তাহলে মনস্কামনা আপনার পূরণ হবে, স্যাক্রিফাইসটার একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আসবো আলোচনায়, আবার ঘুরে ফিরে আমরা আসবো, সুগার নিয়ে আলোচনা করব, তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে না, আমার এই গলার মাঝখানটা আর কি, গলার নিচেটা আমি ছিটলে আমার জ্বালা করে। হ্যাঁ, মানে মাঝে মধ্যে মনে হয় কি যে খুশখুশে কাশিটা আছে, আর গ্যাসের একটু সমস্যা হচ্ছে, মানে সর্দিটা আমার সারা বছরই থাকে। সারা বছর সর্দি থাকাটা কিন্তু ঠিক নয়। আপনি অ্যালার্জি রিপোর্ট করেছেন? না, কিসের অ্যালার্জি রিপোর্ট একটু বলে দিন। আপনি একটা রক্ত রিপোর্ট করান, হ্যাঁ, যে রিপোর্টটা হচ্ছে আইজিই। কিসের উপরে করাবো? নর্মাল ব্লাড টেস্ট হয়? এই তো বলে দিলাম, আপনি লিখে নিন আইজিই, ঠিক আছে? স্যার এক মিনিট স্যার, এটা বলুন একবার। আইজিই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই রিপোর্টটা আপনি করবেন, এই রিপোর্টটা করলে আপনি জানতে পারবেন কি আপনার সত্যি অ্যালার্জি বাড়া আছে কি না। দ্বিতীয় নম্বর আপনি এটাও জানতে পারবেন কি আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার কতটা ঠিক আছে। যদি ইমিউনিটি পাওয়ার আপনার লো থাকে তখন কিন্তু আইজি লেভেলটা আপনার হাই হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা আপনার দরকার আছে সেটাকে মেনটেন করা। আর এইরকমই যদি সর্দি কাশি যদি 12 মাস থাকে তাহলে একটা মানুষ একটা মাথা রাখুন, আপনি মেন্টালিটি একটা ডিস্টার্ব হয়ে যাবেন। কারণটা হচ্ছে কি দেখুন, আমাদের যখন সর্দি কাশি হয় আমাদের কোনো কথা আমরা যখন বলছি কনসেন্ট্রেট করতে পারি না বা মাথা একটা পেন হতে চালু হয়ে যায়, ঠিক আছে? তো একদিন দুদিনের মধ্যে যদি আমাদেরকে এরকম কষ্ট হয় তো আপনি ভাবুন 12 মাস যদি আপনার থাকে তো আপনি ভালোভাবে কোনো রকম প্রেজেন্টেশন আপনি করতে পারবেন না, ঠিক আছে? আজ থেকে নিয়ম করুন তুলসী পাতা খেতে চালু করে দিন। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে আমাদের তুলসী পাতা। তো আপনি 8 থেকে 10 পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে চালু করুন, অ্যালার্জি রিপোর্টটা করান, আর সেই রিপোর্টটা নিয়ে আপনার নিয়ারেস্ট যে আপনার চেম্বারটা রয়েছে আমাদের এনবিবি সেখানে এসে যোগাযোগ করুন, যাতে আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন। 12 মাস আর আপনাকে এই অ্যালার্জির জন্য আর ভুগতে হবে না। বেশ, সঙ্গে থাকো। এবং অ্যালার্জির সমস্যা নিয়ে সত্যি আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু প্রচুর ফোন আসে, তো প্লিজ যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে বা আমরা সুগার নিয়ে আলোচনা করছি কিন্তু সুগার আপনার নিয়ন্ত্রণে অন্য কোনো সমস্যা আপনার রয়েছে, তাহলে আপনি কি করবেন? 9830235527 বা 37 এই দুটি নাম্বার আপনার মোবাইলে সেভ করতে হবে, ফোন করতে হবে, কথা বলতে হবে এবং অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে। আমরা সুগার নিয়ে আলোচনা করছি। স্যার
স্যারের ছন্দে বেশ কিছু আলোচনা করছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিচ্ছেন, কিন্তু আপনার কথা শুনতে শুনতে স্যার একটা টেনশন ভীষণ কাজ করছে যে আমি খুব উঁচু গলায় বলছি যাদের সুগার রয়েছে, কিন্তু কোনোদিন তো আমারও সুগার হতে পারে। তো আমার যে সুগার হয়ে গেল, কবে শুরু হলো সেই সুগার, এবং আমি সেটা বাইরের থেকে মানে কি করে বুঝবো, মানে আমার তো ভেতরের সমস্যাটা আমি আন্দাজ কি করে পাবো? দেখুন, অনেক সময় দেখা যায় না আমাদের সুগার কিন্তু ফ্লাকচুয়েট করে। একটা সময় দেখবেন আপনি যখন ডেলিভারির সময় আপনাদের সুগার শরীরের মধ্যে যদি চলে আসলো, আবার কিন্তু কিছুদিন পর কিন্তু নর্মাল হয়ে গেল, সেখানে কিন্তু মেডিসিন আপনার লাগে না। ঠিক আছে, সেই মুভমেন্টের মধ্যে হয়তো আপনাকে ওষুধ দেওয়া হলো যাতে সুগারকে নর্মাল রাখার জন্য, কিন্তু আবার কিন্তু দেখবেন কিছুদিন পর আপনার সুগার ওষুধ বন্ধ করে দেওয়া হলো, আপনার কিন্তু সুগার লাগে না। তো সুগার বিভিন্ন টাইপসের সুগার আছে। এবার সিমটমসগুলো যদি বলি, কিছু কিছু সিমটমসগুলো আছে যেটা আমরা দেখতে পাই কি সুগার রোগীর মধ্যে সেম দেখা যায়। যেরকম হচ্ছে একটা শরীরের মধ্যে আপনার স্কিনে র্যাশ বেরোতে চালু হয়, তার সাথে সাথে যদি কোনো আপনার ঘা হয়ে গেল সেই ঘাটা কিন্তু আপনার ভরছে না, বা কোনো রকম যদি চোট লেগে গেলো সেই চোটটা কিন্তু ঠিক হচ্ছে না। ইউরিন আপনার বেশি হবে, আপনি বারে বারে আপনাকে উঠতে হচ্ছে সুগারের জন্য, ইউরিনের জন্য। এর সাথে সাথে আপনি দেখবেন আপনার শরীরের ওয়েট কিন্তু পড়ে যাচ্ছে আস্তে আস্তে, যে আপনার ওয়েট ছিল শরীরের ওজনটা আপনার আস্তে আস্তে কমে যাচ্ছে। প্লাস আপনার চোখের আবছা দেখতে পাচ্ছেন, চোখটা কিন্তু পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন না। আপনার শরীরের মধ্যে একটা জোর, মানে আপনার বলতে পারেন ভিতর থেকে যে স্ট্রেন ছিল সেই স্ট্রেনটা আপনার কমে যাচ্ছে, সেক্সুয়াল লাইফ আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আপনি দেখতে পাবেন হাতের মধ্যে ঝিনঝিন অবশ ভাব হতে চালু হয়ে গেছে। বলুন, আমি প্রায় এখানে আপনাকে 10টা জিনিস একটা সিমটমস দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এইরকম বহু সিমটমস আছে যেটা দেখি যায় কি আমাদের শরীরের মধ্যে কিন্তু ডায়াবেটিস আসতে চালু হয়েছে। তো আমি কি বলবো কি সেটাকে নিয়ে আপনি চিন্তা করতে হবে না, কারণটা হচ্ছে একটা চিন্তা আর চিতা মাত্র একটা বিন্দু ডিফারেন্স আছে। তো চিন্তা না করে আপনি চিন্তন করুন, মানে আমার এটা হলো কেন সেটা নিয়ে আপনি যদি আপনি ফোকাস করেন তাহলে আপনার সমস্যাটা মিটে যাবে, ঠিক না? একদম ঠিক কথা। তাই সিমটমস গুলো শুনে রাখলে যে কি সিমটমস আপনার সুগারকে ইন্ডিকেট করছে মনে রাখবেন। একটা ফোন নেব, ফোনের পর জানিয়ে রাখবো যে আপনার নিয়ারেস্ট কোন চেম্বারটা এনবিপি রয়েছে আর কিভাবে সেখানে যোগাযোগ করবেন সবটাই বুঝিয়ে বলছি। তবে তার আগে দেখি কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে তাপস রায় বলছি। বলুন তাপস বাবু, কি সমস্যা আছে? সমস্যা মাস দুয়েক ধরে দেখছি, মানে রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক, আর সকাল ঘুম থেকে উঠলে শরীরটা ম্যাজনেস করছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আপনি রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন কটার সময়? হয়ে যাচ্ছে 12টা 12:30 হয়ে যাচ্ছে। 12টা 12:30 সময়। আর ঘুম থেকে উঠছেন কখন? ধরুন 8টা। 8টা। তো এইবার যদি আপনি 12টার সময় ঘুমোচ্ছেন আর 8টার সময় যখন উঠছেন, তার ক ঘন্টা ঘুমবেন আপনি? 8 ঘন্টা তো হয়ে গেল। না, তার মানে ঘুম হচ্ছে না, মানে কি ঘুম আসছে না? তখন আপনি ঘুম হচ্ছে আবার ভেঙে যাচ্ছে এরকম। আচ্ছা, তার মানে প্রবলেমটা হচ্ছে আপনার কি যে গম্ভীর যে একটা ঘুমটা, ঠিক না, সেটা আপনার আসছে না। ওইটা খুব দরকার আমাদের শরীরের জন্য। আপনি দেখবেন এক একজনের ঘুমে হয় কি আপনি একটু আওয়াজ পেলে কিন্তু ঘুম থেকে উঠে যায়, ঠিক আছে? তো এটা কিন্তু খারাপ। এটা কি করে আমাদের মেন্টাল স্ট্রেসটাকে বাড়িয়ে দেয়। কারণটা হচ্ছে না, যখনই আপনি যখন ঘুমোতে যান তখন একটা স্বপ্ন দেখেন। তো স্বপ্ন দেখার পর কি হয়, আপনার ব্রেন আপনার যে কাজগুলো আপনি করেছেন, ঠিক আছে, সারাদিনের মধ্যে সে কিন্তু নিজে থেকে স্টোর করে, নিজে থেকে রিপেয়ার করে, সবকিছু নিজে থেকে হয়। তো সব জিনিসে একটা দরকার আছে। তো আপনার যে ঘুমটা আসছে না সেটা কারণটাকে জানতে হবে, কেন ঘুম আসছে না। বয়স কত হলো আপনার? হ্যাঁ, বয়স 37। 37। মানে এইটুকু বয়সের মধ্যে আপনার ঘুম আসছে না। আপনি কোনো নেশা করেন? না না না। বা আপনি কোনো টেনশনে কাজ করেন? একটু টেনশনে থাকি। আচ্ছা, তো যে টেনশনে কাজ করেন তার জন্য আমি আপনাকে একটা বেস্ট উপায় আপনাকে বলবো। আজ থেকে একটু নিয়ম করুন, বাড়ি যে দরজাটা আছে না, যখনই আপনি বাড়িতে ঢুকছেন মানে ওই দরজা পরে আপনি আর ওই টেনশন নিয়ে ঢুকবেন না। যদি আপনি কোনো ট্রান্সপোর্টে কাজ করছেন, ম্যাক্সিমাম কেসে দেখা যায় কি যারা ট্রান্সপোর্টে কাজ করে তারা নাকি রাত্রিবেলা ফোন এসে যায়, ড্রাইভার ফোন করে আমার গাড়ি পাল্টি হয়ে গেছে বা আমি কোনো কেস খেয়ে গেলাম, এরকম একটা রাস্তার সমস্যা আছে। তাদের জন্য আমি বলবো সব থেকে বেস্ট আপনি রাত্রিবেলা যখন বাড়ি ঢুকে যাচ্ছেন, মানে দরজা যখন পার করছেন বাড়িতে, তখন আপনি ফোনটাকে অফ করে দিন, সুইচ অফ করে দিন। সারাদিন আপনি প্রচুর টেনশন করুন, সারাদিন আপনি কাজের মধ্যে থাকুন, কিন্তু অ্যাটলিস্ট এটা শরীর, আর শরীরকে যদি আপনি রেস্ট না দেন তাহলে কিন্তু এই শরীর আপনারও সাথ দেবে না। তো তার জন্য বলবো সুইচ অফ করে আপনি ঘুমোতে চালু করুন। এটা একটা বড় কারণ হয়ে গেছে আমাদের নতুন জেনারেশনের মধ্যে যে ঘুম না আসা,
ঠিক আছে, দেখেছি আমি প্রায় মানুষকে, মানে ঘুমের সময় ফোনটাকে নিয়ে সে ফোন দেখেই যাচ্ছে রিলসগুলো দেখে যাচ্ছে, ঘুম আর আসছে না। আর এই অন্ধকারের মধ্যে আপনি যে ফোনটা ঘাঁটছেন, ফোনে যে এই আলোটা, তাতে কি হচ্ছে আমাদের চোখের পাওয়াটা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, চোখের রশ্মিটা মানে ভিশনটা আমাদের খারাপ হচ্ছে। তো প্রথম বলবো আপনাকে ফোনটাকে অফ করুন, আর রাত্রিবেলা শোয়ার সময় আপনি দুধ খেতে চালু করুন। ঠিক আছে, দুধ আপনি ঘুমানোর সময় এই 1 গ্লাস হোক বা হাফ গ্লাস হোক, যতটা আপনি খেতে পারেন, হালকা টেম্পারেচার একটু গরম করবেন, গরম করে দুধ খেতে আপনি চালু করুন। এটা করে যদি সমাধান যদি হয়ে যায় তাহলে ওয়েল গুড। এরপরে যদি সমাধান না হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে দেখাতে হবে। আর যদি হাওড়াতে আমাদের কিন্তু অনেকগুলি চেম্বার আছে, শিবপুরে আছে, বেলুড়ে আছে, হ্যাঁ, বাল্টিগুড়িতে আছে, যেখানে আপনার সামনে পড়বে সেখানে এসে যোগাযোগ করবেন। একদম সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। ঘুম আসছে না, এই প্রশ্নটা কিন্তু আমরা হেল্পলাইন নাম্বারে প্রচুর পাই। শুধুমাত্র প্রেমে পড়লে ঘুম আসছে না এটা আমরা শুনতে রাজি, এছাড়া আর কোনো কারণে ঘুম আসছে না আমরা শুনতে রাজি নই। তাই নিজের ঘুমকে নিয়ন্ত্রণে রাখুন। স্যার যে কথাগুলো বললেন এগুলো একটু মানুন, একটু সেলফিশ হন নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, দেখবেন অনেক বড় বড় সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন। চট করে চলে আসবে একটু চেম্বারের কথায়। অনেকগুলো আমাদের চেম্বার কিন্তু রয়েছে, যেমন বনগায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে। ডক্টর এস ভাদুরীকে কিন্তু আপনারা পাচ্ছেন ক্যানিং এ, ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন শিলচর, অর্থাৎ একেবারে আসামের কথা বলবো, আসামের শিলচর এবং গুয়াহাটি দুটি ভীষণ গুরুত্বপূর্ণ চেম্বার, এবং দুটি চেম্বারেই কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ডিব্রুগড়েও কিন্তু আমাদের চেম্বার হয় আসামের, এবং সেখানে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বিস্তারিতভাবে অ্যাড্রেস জানতে হলে হেল্পলাইন নাম্বার ছাড়া আপনার কোনো গতি নেই, তাই হেল্পলাইন নাম্বারে ফোন কিন্তু আপনাকে করতেই হচ্ছে। খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বহরমপুর এবং কৃষ্ণনগরে আমাদের পরপর চেম্বার থাকে, অর্থাৎ আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়ার বন্ধুরা যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ডক্টর এ হালদার একেবারে আপনাদের জন্য কিন্তু হাজির থাকেন। এবং পেয়ে যাচ্ছেন অবশ্যই শিলিগুড়িতে চেম্বার, ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন আগরতলা, ত্রিপুরা আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের জায়গা, এবং ত্রিপুরায় এবারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আগরতলায় কোন অ্যাড্রেসে পাচ্ছেন জানতে হলে হেল্পলাইন নাম্বারে ফোন করুন। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে। হেরিয়া, মেচেদা আমাদের মিদনাপুরের পরপর দুটি গুরুত্বপূর্ণ চেম্বার, এবং দুটি চেম্বারেই এবার কিন্তু পরপর থাকছেন আপনাদের প্রিয় স্যার, পছন্দের স্যার ডক্টর বি শর্মা। তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যারা এখনো নাম লেখানি তারা কিন্তু চটপট নাম লিখিয়ে ফেলবেন। বর্ধমান আরেকটি আমাদের গুরুত্বপূর্ণ সেন্টার, এবং বর্ধমান সেন্টারে এবারেও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। বাঁকুড়ায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, এবং বাঁকুড়া চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনারা পাচ্ছেন কোচবিহারের ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর আমি কিন্তু এটা অ্যানাউন্স করছি যে কোচবিহারের ডক্টর বি শর্মা, আপনাদের অনুরোধে কিন্তু স্যার বাধ্য কোচবিহারে যেতে। তো যারা কোচবিহারের দিকের বন্ধুরা বা কোচবিহার চলে আসার সুবিধার বলে মনে হচ্ছে, তারা চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, নাম লেখান, এবং অবশ্যই ডক্টর বি শর্মাকে দেখার জন্য এবং নিজেকে দেখানোর জন্য যোগাযোগ করুন। আর পরে চলে আসি আমরা দুর্গাপুর চেম্বারে। দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বোলপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং গুরুত্বপূর্ণ একটি সেন্টার কিন্তু অবশ্যই আসানসোল চেম্বারে প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। মিদনাপুর আমাদের নতুন সেন্টার, একেবারে মেদিনীপুর স্টেশনের কাছে কিন্তু আপনাদের নতুন এই সেন্টারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আরামবাগে আমাদের চেম্বার হয়, এবং সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এখনো শেষ হয়নি, কারণ এখনো মধ্যমগ্রামের কথা যে বলিনি। মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরেও রয়েছে। সবটা বিস্তারিতভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। হাওড়া থেকে যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন বা হাওড়া চলে আসাটা সুবিধার বলে মনে হচ্ছে, তাদের জন্য দাসনগর একদিকে রয়েছে, শিবপুর মাঝখানে রয়েছে, আর একদিকে কিন্তু বেলুড় রয়েছে। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন। আর বাকি রইল দক্ষিণ 24 পরগনার বন্ধুদের কথা, তো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে। বিস্তারিতভাবে জানতে হলে একই কথা, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ একটু ফোন করে নিন। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, আমি বেলুর থেকে কথা বলছিলাম। বেলুর থেকে কথা বলছো, কে বলছো গো? হ্যাঁ আমি রিয়া দাস বলছি। আমি আমার মার সম্বন্ধে জানতে চাইছি। রিয়া, তোমার গলার আওয়াজটা ভীষণ মিষ্টি, জানো তো তুমি? হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম। ওকে, বলো কি সমস্যা? ম্যাম আমার মায়ের অ্যাকচুয়ালি সমস্যা, মা হচ্ছে 55 বছর বয়স। তো মার একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কি হচ্ছে, মানে পা দুটো ব্যথা করছে,
আর 2-5 মিনিট পরেই পা দুটো দেখা যাচ্ছে, মানে পায়ের পাতাটা বেসিক্যালি ফুলে যাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, মায়ের কি কোমরের এক্সরে রিপোর্ট হয়েছে? না, এটা রিসেন্টলি ডাক্তারবাবু আমরা ফলো আপ করতে গিয়ে দেখলাম, বলছে ব্যথা করছে, তো তার জন্য প্রোগ্রামটা দেখতে গিয়ে ফোন করলাম আর কি। আচ্ছা আচ্ছা, ইমিডিয়েট কিন্তু মায়ের একটা কোমর এক্সরে রিপোর্টটা করাও, ঠিক আছে? যাতে দেখতে পাবে তুমি এই বয়সে কি হয়, আমাদের লাম্বার স্পন্ডিলাইসিস হওয়ার চান্সেসটা কিন্তু অনেকক্ষণ বেড়ে যায়। যার ফলে কি হচ্ছে, L4 থেকে L5 বা L5 থেকে S1 যে হাড়গুলো আছে, মানে এই দুটোর যে হাড় আছে, সব থেকে বেশি মুভমেন্ট হয়। যার ফলে সেখানে ঘষণ খাওয়ার পর এইরকম নার্ভে একটা প্রেশার পড়ে, যেখানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়, পায়ে ঝিনঝিন অবসভাব হয়ে যাওয়া, পায়ে স্ট্রেংথ পাওয়া, এগুলো কমে যায়। তো কোমরে একটা এক্সরে রিপোর্টটা করাও। আর বাড়ি তোমার যখন বেলুড়ে আছে, তো বেলুড়ে আমাদের চেম্বার আছে, সেখানে এসে তুমি দেখা করতে পারো, ঠিক আছে? বেশ। স্যার, মানে এটা আমি কি শুধু কোমরের এক্সরে রিপোর্টটা করিয়ে নিয়ে যাবো নাকি অন্য কোনো রিপোর্ট? না, আর কিছু করতে হবে না, কোমরে LS স্পাইনে একটা এক্সরে রিপোর্টটা করবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকদিন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যাচ্ছে হাজারো মানুষ এবং তারা কিন্তু উপকৃত, তারা কিন্তু খুশি। এতদিন যে ট্রিটমেন্টটা তারা অন্য কোথাও প্যাথি থেকে পাননি, সেই ট্রিটমেন্টটা কিন্তু এখন তারা পাচ্ছে। এবং তারা কি বলছেন, আপনাদের বলছে কি বলছেন, একটু আপনারাই শুনুন, তারপর ফিরে আসছে অনুষ্ঠানে। নাম আপনার? সম্পা জানা। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবি তে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবি তে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। কি নাম আপনার? আমার নাম শম্ভুনাথ গাঙ্গুলি। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কন্যগড়। আচ্ছা, আপনি এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি ঠিকানাটা পেলাম সকালবেলা 8টার সময়, যে আপনাদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের ফোন নাম্বার দেখে এসেছি। আচ্ছা, আপনার হাঁটুতে ব্যথা ছিল, তাই তো? হ্যাঁ, হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আপনি যে আমাদের যে বলা হয় আর্থিংটা নিতে হ্যাঁ। বা শরীরে ভোল্টেজটাকে জিরো করতে, হ্যাঁ, সেই জিনিসটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দিন 10-15 ধরুন করছি। দিন 10-15 ধরে করছেন। হ্যাঁ, তাতে আপনি কতটা ভালো আছেন? একদম মোটামুটি আমার 99% কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাই না। মানে উইদাউট মেডিসিন হ্যাঁ, আপনি শুধু আর্থিং নিতেই হ্যাঁ। আপনার কিন্তু ব্যথা যন্ত্রণা ব্যথা যন্ত্রণাটা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বলছিলেন কি বাসে যেতে আসতে আমার কষ্ট হতো? হ্যাঁ, হ্যাঁ, খুব কষ্ট হতো, ট্রেন থেকে নামতে পারতাম না, হুম। সেটা এখন একদমই নেই। আচ্ছা, তাতে আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হ্যাঁ, এই যে জিনিসটা কি যে বলা হলো কি ভোল্টেজটা জিরো করতে হ্যাঁ। বা আপনার আর্থিং নিতে, হ্যাঁ, তাতে আপনি ভালো রয়েছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম ভালো। আপনি কিছু বাকি যে দর্শকরা রয়েছে তাকে কিছু বলতে চান? না, আমি সবাইকে মোটামুটি বলেছি এই করে আমার শরীরটা এখন সুস্থ আছে, মোটামুটি ব্যথা যন্ত্রণাটা একদমই নেই। আমি অনেককেও বলেছি এই জিনিসটা করতে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন?
না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তো- অ্যালোপ্যাথিক। নমস্কার, এনবিপি ইউনানি আর্বুদরি সাহ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকেই সম্পত্তি নিয়ে ভীষণ টেনশন করি, আমার এটা হলো না, আমার ওটা হলো না, আমি এটা পেলাম না, আমি সেটা পেলাম না। কিন্তু আপনি নিজে জানেন না আপনি নিজে কত কোটি টাকার মালিক। কেন বলছি বলুন তো? ভগবান আমাদের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো দিয়েছে, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা দাম কয়েক লাখ টাকার সমান। তাই এই মূল্যবান যে অর্গান বা মূল্যবান যে সম্পত্তি ঈশ্বর আমাকে দিয়েছে, সেই সম্পত্তির আমি যত্ন না নিয়ে আমি বাহ্যিক কিছু সম্পত্তি নিয়ে মাথা ব্যথা করছি। জানি এই কথাটা আপনারা অনেকেই মানবেন না। আমরা প্রত্যেকেই কিন্তু এমনি অর্থ, নাম, যশ, খ্যাতি সবকিছুর পিছনে ছুটছি, কিন্তু ছুটছি না নিজের স্বাস্থ্যের পিছনে। এটা মানার দরকার রয়েছে, এটা বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। যদি আপনি নিজের অর্গানের যত্ন না নেন, তাকে যদি ভালো না রাখেন, তাকে যদি সুস্থ এবং সুন্দর না রাখেন, তাহলে আপনার থেকে মূর্খ মানুষ পৃথিবীতে কিন্তু আর কেউ নেই। আর সে কারণেই কিন্তু আমরা বলি যে সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। যে নিজেকে ভালো না বাসে সে কিছুই কিন্তু ভালোবাসতে পারে না। এনবিপি ইউনানি আর্বুদরি রিসার্চ সেন্টার আপনার নিজেকে ভালোবাসতে শেখায়। আজকেও আমরা ঠিক এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে বুঝবো কিভাবে নিজের যত্ন নেব, কিভাবে নিজেকে ভালো রাখবো, কিভাবে নিজেকে সুস্থ রাখবো বহু দিন পর্যন্ত। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আর্বুদরি রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো আরো একবার অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। প্রচুর মানুষের পছন্দের মানুষ কিন্তু ডক্টর বি শর্মা। অনেকেরই একটা ধারণা আছে যে আমার দীর্ঘদিনের সমস্যা, একবার স্যারকে আমি দেখি আমার সমস্যার সমাধান হয়ে যাবে। একজন চিকিৎসক ঈশ্বরের পরে স্থান হয় এবং আমাদের এনবিপি ইউনানি আর্বুদরি রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসক সেই স্থানটা কিন্তু অর্জন করেছে নিজেদের কর্মদক্ষতার মধ্যে থেকে। এটা আমাদের কাছে সব থেকে বড় গর্বের বিষয়। তবে আমরা ডায়াবেটিস নিয়ে বহুবার আলোচনা করি, আপনাদের জন্য আলোচনা করি, আপনাদের ভালো রাখার জন্য আলোচনা করি, কিন্তু পাশাপাশি আরেকটা কথা বলি, সুগার বা ডায়াবেটিস হলে আপনি কি জানেন আপনার হাজার একটা সমস্যা আসতে পারে। হাজার একটা সমস্যা নিয়ে আলোচনা করার সত্যি আজকে সময় নেই। তবে হ্যাঁ, আমরা সুগার থেকে নার্ভের কি কি সমস্যা আসতে পারে, অর্থাৎ ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা যেটাকে বলি, ব্যাপারটা কি, সত্যি সুগার থেকে নার্ভের সমস্যা আসে, সবই শুনবো স্যারের কাছ থেকে। দেখুন, আজকে যে নার্ভের যে সমস্যাগুলো হয় সেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এটা একদম ঠিক কথা, খাঁটি কথা, যেটা হচ্ছে পয়লা সুখ নিরোগী কায়া, ঠিক না? তো মানুষের সব থেকে প্রথম সুখী হচ্ছে আমাদের শরীর। আমাদের শরীর যদি ঠিক না থাকে, আপনি কোনো রকমই কাজ করতে পারবেন না। একটা মানুষ কার্ডিওভাস্কুলার মানে হার্টের সমস্যা হতে পারে, একটা মানুষের সেক্সুয়াল সমস্যা লাইফ নষ্ট করতে পারে। ঠিক ওই রকমই আমাদের যে নার্ভকে পুরোপুরি ড্যামেজ করে দেয়, সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। আর এটা কারণটাই হচ্ছে একটু হাই ব্লাড সুগার, ঠিক না? তো এই যে হাই ব্লাড সুগার যেটা রয়েছে, তার জন্যই আজকে আপনার নার্ভ ড্যামেজ হলো। নার্ভ ড্যামেজ হওয়ার কারণের জন্য আজকে আপনার ঝিনঝিন, অবশ ভাব হয়ে যাওয়া, শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা হওয়া, এর সাথে সাথে আপনি ব্যালেন্স পাচ্ছেন না, হাঁটতে পারছেন না, প্যারালাইসিস হয়ে যাচ্ছেন। এটা কারণটা হচ্ছে শুধুমাত্র একটাই, যেটা হচ্ছে আপনার হাই ব্লাড সুগারকে নিয়ে আপনি চিন্তিত না হয়। হাই ব্লাড সুগারের জন্য যখন আপনার ইনসুলিন নিতে হচ্ছে বা সুগার যখন ফ্লাকচুয়েট করছে, তার জন্যই আপনার কিন্তু আজকে নার্ভের সমস্যাটা হলো। আর এই ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের হয়, আমি বলবো কি, এই একটা জ্বালা বা এই একটা যন্ত্রণা যে পেশেন্টই হয়, একমাত্র সেই পেশেন্টই জানে যে আমার কি জ্বালার কি ব্যথা হয়। কারণটা হচ্ছে কি, তার যদি গায়ে যদি হাত দেওয়া হয়, সে কিন্তু ব্যথা সহ্য করতে পারে না, মানে গায়ে হাত দিলেও কিন্তু নাকি ওর ব্যথা হতে চালু হয়ে যায়। তো এতটা পেনফুল হয়, সেখানে আপনার কাছে কোনো উপায় নেই, বাধ্য হয়ে আপনাকে পেন কিলার খেতে হয়। আর একটা পেন কিলার আপনি কন্টিনিউ যদি খেতে যদি চালু করেন, আপনার কিডনি বাকি অর্গানগুলো আরো ড্যামেজ করে দেবে। আর সেই ওষুধও কাজ করবে না, পেন কিলারও কাজ করবে না, যতক্ষণ আপনি সুগারকে নর্মাল রাখবেন না, ঠিক না? তো একটা সামান্য একটা সুগার, যেখানে আমরা বারবার বলেছি সুগার নিয়ে আমরা কোনো চিন্তাই করি না, সুগার বলে কোনো আমাদের জন্য কোনো রোগই নেই, আর সেটাকে আপনি বাড়িয়ে নার্ভকে পুরোপুরি ড্যামেজ করে দিলেন। জানেন আমাদের শরীরের মধ্যে কি আছে? আমাদের শরীরের মধ্যে রয়েছে নার্ভ, ঠিক আছে? এই বিভিন্ন রকম যে সেলগুলো আছে, সেই সেলগুলো যখনই ব্লাড সার্কুলেশন ঠিক মতন যদি না হয়, তাহলে কিন্তু মানুষ একটা পঙ্গু হয়ে যেতে পারে। তো সেই পঙ্গু হয়ে যাওয়ার মতনই একটা রোগের নাম হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো আমি আপনাকে বলবো কি, এই রকম যদি সমস্যা যদি হয়ে থাকে, তার যে আপনি জানলেন কি ডিউ টু সুগারের জন্য এটা হলো, সেটা প্রথম আমাদের করতে হবে কি সুগারকে কন্ট্রোল রাখতে হবে। তার প্যারালাল লাইনে আপনাকে চিকিৎসা করে তাকে ভালো করে নিতে হবে। তো আয়ুর্বেদ কাছে কি উপায় আছে যেখানে আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথিকে ভালো করতে পারেন, এটা আমি আলোচনা করব।
একদম অবশ্যই আলোচনায় আমরা ফিরে আসছি, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি নিউ ব্যারাকপুর থেকে সমীরণ ভট্টাচার্য বলছি। সমীরণ ভট্টাচার্য, আপনার সমস্যা সমীরণ বাবু? আমি ডাক্তারের কাছে একটা জেনারেল প্রশ্ন করতে চাই। ডাক্তারবাবু একটা সুগার নিয়ে বলছেন, খুব ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। আমি 8 ইয়ার্স এজ, একটু অ্যালকোহলিক। তো অ্যালকোহল থেকে কি সুগারের পরিমাণ বাড়তে পারে, কিংবা আমার এই বয়সে কি প্রিকশন নিলে, আমাদের মতো বয়সে প্রিকশন নিলে কি ভালো হয়, সেটা যদি ডাক্তারবাবু একটু গাইডলাইন দেন। কত আপনার বয়স কত বলুন? 38 প্লাস। 38 প্লাস। দেখুন 38 প্লাসের মধ্যে আপনি যদি অ্যালকোহল যদি নিচ্ছেন, তো দেখুন অ্যালকোহল খারাপ জিনিস নয়, ঠিক আছে? যদি খারাপ থাকতো তাহলে ও পুরোপুরি ব্যান্ড হয়ে যেত, ঠিক আছে? যখনই আপনি হিল স্টেশনের মধ্যে আছেন, তখন যদি আপনি মেডিসিন হিসাবে তার যদি আপনি ইনটেক করেন, সেটা কিন্তু আপনার মেডিসিনে কাজ করে, মানে আপনার যে টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য। কিন্তু আমাদের কলকাতার মধ্যে যে টেম্পারেচারটা আছে, তার মধ্যে আমার মনে হয় না দরকার পড়বে আপনার অ্যালকোহলে। হ্যাঁ, যেরকম এইবার যে ঠান্ডাটা পড়লো ডিসেম্বর মাসে বা জানুয়ারি মিডিলের মধ্যে যে ঠান্ডাটা পড়েছিল, সেখানে আপনি যদি মেডিসিন হিসাবে যদি আপনি 30 to 60 ml যদি নিচ্ছেন, সেটা আপনার মেডিসিনে উপকার হবে। একটু গাইডলাইন দেবেন, মানে আমরা তো অ্যালকোহলিক, মানে সপ্তাহে 2 দিন খাওয়া যাবে কিনা, কিংবা পেট সম্পর্কে যদি একটু বলেন। কারণ আমি ইউটিউব কিংবা ফেসবুকে নিয়ে প্রচুর মত পার্থক্য শুনেছি। আপনি ডাক্তারবাবু হিসাবে যদি একটু গাইডলাইন দেন। একদম একদম, আমি সব কিছু বলে দেবো আপনাকে। দেখুন আপনি যে বয়সের মধ্যে রয়েছেন 38 ইয়ার্স ওল্ডের মধ্যে, আর আপনি যেটা বলছেন কি আমি উইকলি আমি 2 দিন করে নিচ্ছি, তো এটা কিন্তু নেওয়াটা ঠিক নয়। আপনার কাজে যদি প্রেশার থাকে, আপনি যদি টেনশনটাকে আপনি বাদ করার জন্য মানুষের অনেক উপায় আছে, মেডিটেশন আছে, ধ্যান করতে পারেন, অনেক এরকম উপায় আছে যেখানে আপনি সেখান থেকে ফিরতে পারেন। কিন্তু আপনি কি করছেন, আপনি একটা হেল্প নিতে চলেছেন যেটা আপনার শরীরটাকে খারাপ করে দেবে। আমি একবারও আপনাকে বলবো না কি এটা আপনার জন্য ভালো রয়েছে, কেন কি এই বয়সের মধ্যেই আপনার দরকার আছে 38 to 42, এই যে বয়সটা আছে না, এইটা মানুষের কি হয় ডেভেলপ করার টাইম আছে। মানে আপনি যে লাইফটা দেখলেন, এত আপনার যে একটা এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সটাই আপনাকে 4 বছর আপনাকে দিয়ে যাবে। আর সেই সময় যদি আপনার একটা ডায়াবেটিস মতন যদি রোগ যদি শরীরের মধ্যে এসে যায়, বা যদি কোনো বড় রোগ যদি শরীরের মধ্যে এসে যায়, আপনার এই 38 বছরের যে স্বপ্নটা না, আলটিমেটলি পুরো জিরো হয়ে যাবে। তো শরীর আপনার আছে, আপনাকে ভাবতে হবে। হয়তো আমি এখান থেকে আপনাকে কিছু বলতে পারি, কিছু বোঝাতে পারি, আপনি বুঝলেন তো ভালো, আর যদি না বুঝলেন সেটাকে আপনার শরীরটা খারাপ হবে, তাই না? তো আমি বলবো কি আপনাকে যদি খুব বেশি নিতেই হয়, আমি বলবো আপনাকে উইকলি নয়, আপনি 15 ডেজের মধ্যে 30 to 60 ml নিতে পারেন। কিন্তু তার সাথে সাথে আপনাকে যেটা আমি বলি বারবার, খাওয়ার মধ্যে সালাদটা খেতে, ফ্রুটস খেতে, এটা আপনি ছাড়বেন না, ঠিক আছে? এটা যদি আপনি ছেড়ে দেন আর এটা যদি আপনি নিতে চালু করেন, ডেফিনেটলি আপনার সুগার হবে, ডেফিনেটলি আপনার কিডনি প্রবলেম আসবেই আসবে। 38 বছরের মধ্যে আসবে না, আপনার 4 বছরের ভিতরে কিন্তু ঠিক চলে আসবে। তো আগে থেকে প্রিকশন নেওয়া দরকার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ অনেকেরই কিন্তু এটা একটা মনের প্রশ্ন, কিন্তু সাহস করে বলে উঠতে পারে না। একটা অনুষ্ঠান চলছে, তার মাঝে আমি এই প্রশ্নটা রাখবো কি করে? কিন্তু সবকিছুর কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু সেটা আপনার শখে হবে, সেটা যেন আপনার উপর চেপে না বসে। তো এইটাই কিন্তু আসল বিষয়। তো এইটুখানি বুঝুন, আর নিজে ভালো থাকুন, নিজের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন। আমরা আজকে নার্ভের কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি, তবে কোন সমস্যা, যে সুগারের পর যে সমস্যা আপনার আসে, স্যার আরেকটু শুনবো আমরা। তো সেটা আমরা বলছিলাম কি এনবিপিতে এসে বা আয়ুর্বেদ মধ্যে ট্রিটমেন্ট করে মানুষ ডায়াবেটিক নিউরোপ্যাথির মতো সমস্যাকে কি করে ভালো করতে পারে। তো ফার্স্ট আপনাকে বললাম কি আপনাকে সুগারকে কন্ট্রোলের মধ্যে রাখতেই হবে। এবার দ্বিতীয় যে প্রবলেমটা আমার নার্ভগুলো ড্যামেজ করে দিয়েছে, তো প্রথমে বলবো কি ড্যামেজ যখন হয়েছে, সেখানে সব থেকে আগে উপায় আছে কি আমরা দেখুন শরীরের মধ্যে অপারেশন করতে আমরা রাজি নেই। আর আপনি অপারেশন কোন কোন নার্ভে করবেন, সমস্ত নার্ভগুলো তো ড্যামেজ হতে চালু হয়ে গেল। তো এখানে আপনার দরকার আছে কি প্রথম আপনার ভোল্টেজটাকে আপনি জিরো করুন, ঠিক না? এবং ভোল্টেজ জিরো কখন হবে, যখন আপনি আর্থিন নিতে পারবেন। আর্থিন আমরা কোথা থেকে পাবো, আমরা পাবো পাতাল থেকে। তো আর্থিন নিতে গেলে আপনার কি করতে হবে, আপনার চটিটা খুলে যে কোনো মাঠে, মানে পিচ রাস্তায় হবে না, যে কোনো মাঠে বা যে কোনো কাঁচা রাস্তাতে আপনি পা শুধু ঢেকে রাখবেন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি যদি রাখতে চালু করেন, 15 মিনিট পরেই কিন্তু আপনার ভোল্টেজ কিন্তু জিরো হয়ে যাবে। এবার তার থেকে যদি আপনি বেশি রাখেন, সেটাও আপনার জন্য ভালো, বা আপনি হাঁটতেও পারেন, ঠিক আছে? যেটা আপনার হবে এইটা আপনি নিন, তাতে আপনার ভোল্টেজটাকে জিরো করুন, নাম্বার 1। নাম্বার 2 যেটা রয়েছে, আমাদের আয়ুর্বেদ মধ্যে কিছু পদ্ধতি আছে, যেটা হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি। এই পদ্ধতির দ্বারা আপনি যে কোনো নার্ভকে কিন্তু ভালো করতে পারেন, বা যে কোনো আপনি জেলকে তৈরি করতে পারেন। তো এইটা খুব বড় একটা আমাদের কাছে প্লাস পয়েন্ট, আমাদের যদি চ্যালেঞ্জ পয়েন্ট থাকে সেটাকে আমরা
উইদাউট সার্জারি ডায়াবেটিক নিউরোপ্যাথির মতো সমস্যাকে আমরা ভালো করতে পারবো। তো সেখানে আপনাকে পঞ্চগড় থেরাপি নেওয়া দরকার। 3 নাম্বার কিছু মেডিকেশন আছে যেখানে আপনার কি করা হয়, ব্লাডকে থিন করা হয়, সেখানে ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখা যায়। তো ব্লাড সার্কুলেশন যখন আপনার ঠিক হবে তখনই কিন্তু কোনো রকম পেন হবে না। একটা মাথায় রাখুন, আমাদের শরীরের মধ্যে পেন কখন হয়, পেন হওয়ার দুটোই কারণ হয়, যখনই আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন হয়ে যায় বা আমাদের শরীরের মধ্যে যদি কোনো রকম ব্লকেজ যদি হতে থাকে। তো ইনফ্লামেশন আর ব্লকেজকে কাটানোর জন্যই উপায় হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। তো পঞ্চকর্ম থেরাপি করলে আমরা কি হলো কি ময়লাটাকে বার করে দিলাম। আজকে যতই আপনি সার্জারি করান আলটিমেটলি কি হয়, এই ময়লাটা কিন্তু বার হয় না। আলটিমেটলি কি হয়, এই ময়লাটা কিন্তু আমাদের শরীরের মধ্যে ঘুরতে থাকে। তো ম্যাক্সিমাম কেস আমরা যেটা পাই, আমাদের যে হার্টের যে সার্জারিটা হয়, মানে আমরা যে স্কেনটা যে বসাই, তো যে ময়লার জন্য যে ব্লকেজটা হয়েছিল সেই ময়লাটা যে সরিয়ে দেওয়া হয়, এই ময়লাটাই কিন্তু গিয়ে ব্রেনের মধ্যে স্টোর হয়ে যায়। দেখা যায় কিছুদিনের মধ্যে কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে যায়, ঠিক না? তো আপনি কি করছেন, আপনি ময়লাটাকে যে সরিয়ে দিচ্ছেন তাতে ব্লকেজটা তো খুললো, কিন্তু এই ব্লকেজটা অন্য জায়গায় গিয়ে আপনার স্টোর করে গেল। তো এই ময়লাটাকে বার করার উপায়টা করুন, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আপনার একটা গাড়ি কিনলেন আর গাড়ি থেকে আপনি ময়লাটাকে বার করছেন না, ওর ময়লা উপরেই আপনি শুধু মুছে যাবেন, তাহলে কি হবে, ওই ময়লাটা কিন্তু জমে যাবে। আলটিমেটলি আপনার যে গাড়ি যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটা কিন্তু নষ্ট হতে পারে। তো এই জন্য আপনাকে বলবো তার প্রপার চিকিৎসাটা আপনি করান। তো যেটা আমি বললাম ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য প্রথম হলো আমাদের ভোল্টেজটাকে জিরো করা, দ্বিতীয় হলো পঞ্চকর্ম থেরাপিটা করা, তৃতীয় হলো কিছু মেডিকেশন দেওয়া। এর সাথে সাথে আরো উপায় আছে যেটা আমরা নিজের শরীরটাকে আমরা কিভাবে কি রাখবো সেটা যদি আমরা ঠিক করে যদি আলোচনা করি বা আমরা চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিক মতো নিউরোপ্যাথি সমস্যাটা কিন্তু পুরোপুরি ভালো করা যায়। একদম। অনেকেই কিন্তু ভাবতে পারেন যে আয়ুর্বেদের মধ্যে কি এত শক্তি রয়েছে, এতটা পাওয়ারফুল আয়ুর্বেদ যে এরকম ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের হাত থেকে আমাকে রেহাই দিতে পারে। আমরা বলবো যে একদম পারি শুধুমাত্র আয়ুর্বেদ, যেখানে ইনজেকশন বা অপারেশন অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে হার মানে, সেখানেও আয়ুর্বেদ কাজ করে। এটা আমাদের কথা না, এটা আপনাদের কথা। আপনারা বারংবার আমাদের সামনে এসে এটা কিন্তু প্রমাণ দিয়েছেন যে এনবিপিতে এসে আমরা সুস্থ হয়েছি সেই রোগগুলোতে, যে রোগগুলোতে অন্য কোনো প্যাথি আমাদের সুস্থ করতে পারেনি। এটা এনবিপির বা আয়ুর্বেদের সব থেকে বড় জয় জয়কার। কে আছেন শুনবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি প্রদীপ হালদার বলছিলাম। কোথা থেকে বলছেন প্রদীপ বাবু? বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার বয়স হচ্ছে 34। চুল প্রচন্ড পরিমাণে উঠে যাচ্ছে, এটা আমার ছিল না। আচ্ছা, কি ছিল না? হেয়ার ফলিং হচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা ছিল না, প্রায় মাস 6-7 ধরে এই জিনিসটা আরো বেশি বাড়াবাড়ি হয়েছে আর এগিয়েও যাচ্ছে তার সাথে। ওকে, কোনো শারীরিক সমস্যা কি আছে ডাক্তারবাবুকে একটু বলুন। পজিটা ঠিক মতো ক্লিয়ার হতে চায় না। বেশ, এটাই তো সব থেকে বড় সমস্যা কি পেট যদি আপনার পরিষ্কার না হয় তো শরীরের মধ্যে অনেক রকম ডিজিজ আসতে চালু হয়ে যাবে। আপনি প্রথমে একটা রিপোর্ট করান যেটা হচ্ছে এলএফটি, ঠিক আছে? রক্ত রিপোর্টের মধ্যে একটা এলএফটি রিপোর্টটা করাবেন, একটা টিএসএইচ রিপোর্ট করাবেন আর একটা আইজি রিপোর্ট করাবেন। কেন বললাম, এই তিনটে যে প্যারামিটারগুলো রয়েছে, এই প্যারামিটারগুলো যখনই আপনার নর্মাল হবে না ততক্ষণ কিন্তু কেউ আপনার হেয়ার ফলের সমস্যা মেটাতে পারবে না। এই তিনটে রিপোর্ট আপনার অবশ্যই দরকার। যদি আপনি বর্ধমানে থাকেন তো ভালো খবর, এইবার সামনে যে ডেটটা পড়েছে বর্ধমানে সেখানে আমি নিজে থাকবো। আর প্রত্যেক মাসেই এখন বর্ধমানে চেম্বার কিন্তু আমি একদিন করে যাচ্ছি। তো সেটার জন্য আমি আপনাকে বলবো এই রিপোর্টগুলো নিয়ে দেখা করুন। আর তার সাথে সাথে আপনি একটা কাজ আর করবেন, আপনার জলের মধ্যে কতটা কি আয়রন আছে সেটা দেখার জন্য প্রথম আপনার জিভের মধ্যে জলটা নিয়ে টেস্ট করুন। যদি দেখছেন আপনার জলের মধ্যে নোনতা ভাবটা রয়েছে তো একদম অ্যাভয়েড করুন, ওই জলটা দিয়ে আপনি স্নান করবেন না। যে কেনা যে জলটা পাওয়া যায় খুব বেশি দাম হবে না, আপনার 20 লিটার 30 লিটার যে জলগুলো থাকে মাত্র 30 টাকা 20 টাকাতে পাওয়া যায়। আপনি অ্যাটলিস্ট যেদিন শ্যাম্পু করবেন, মাথায় যে জল ঢালবেন ওই জলটা দিয়েই আপনাকে শ্যাম্পু করতে হবে, ওই জলটাই আপনি মাথায় ঢালবেন। বাকি স্নান করার জন্য আপনি আয়রনের জলটা করলেন কোনো ব্যাপার নেই। চুলটাকে ঠিক রাখার জন্য জলটাই আপনাকে দেখতে হবে কি যাতে আয়রনটা না থাকে। তার সাথে সাথে যেটা বললাম আপনাকে এই ব্লাড রিপোর্টটা লাগবে। আর আপনাকে যে জলটা আপনি খাচ্ছেন সেটাও কিন্তু আপনি পেট ভরে জল খাওয়ার চেষ্টা করুন। কেন কি পেট আপনার পরিষ্কার হচ্ছে না, আর পেটকে পরিষ্কার করতে গেলে আপনাকে জল অবশ্যই দরকার, ফাইবার অবশ্যই দরকার। তার সাথে সাথে আপনি যখনই দুপুরবেলা খাওয়া দাওয়া করছেন তারপরে একটা সাদা পান খাবেন। পানের মধ্যে এটা নয় কি আপনি জর্দা নিলেন, ঠিক না, একদম সিম্পল সাদা যে পানটা আছে একটা পান চিবিয়ে আপনি অবশ্যই খাবেন, যেখানে আপনার কষ্ট কাঠিনার হবে না। পানের সাথে ডাক্তারবাবু কি মানে অন্য কিছু দেবো না শুধু স্ট্রিট পান? একদম প্লেন পান, ঠিক আছে? কোনো চুন নেই, কোনো আপনার জর্দা নেই, কিছু সুপারি কিছু দিতে হবে না,
প্লেন পান একটা করে খাবেন, ঠিক আছে? শুধু পান পাতাটা আর কি। একদম পান পাতা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন। আসলে জীবনে প্রত্যেকটা ধাপেই কিছু কিছু মানুষের কথা শুনতে হয়। বাড়িতে মা বাবার কথা শুনতে হয়, স্কুলে গিয়ে টিচারের কথা শুনতে হয়, এবং বড় হয়ে সমস্যায় পড়লে চিকিৎসক এবং আপনার উকিলের কথা শুনতে হয়। এই কথা মানুষের কথা যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন বা শোনেন, তাহলে বড় বড় সমস্যার হাত থেকে আপনি কিন্তু রেহাই পাবেন। অবশ্যই আমি বলে দেবো কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে, এবং একটু আগে হেল্পলাইন নাম্বারটা আগে বলে রাখি, 9830235527 বা 37 নাম্বারগুলো নোট করুন, ফোন করুন। আপনার যে কোনো ধরনের বিষয় নিয়ে কিন্তু এই নাম্বারে আলোচনা করতেই পারেন। চেম্বারের কথায় আসবো, তার আগে দেখে নেবো কে আছেন ফোনে। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দীঘা থেকে বলছি, তাপস ভূঁইয়া বলছি। দীঘা থেকে বলছেন তাপস বাবু, কি সমস্যা? সমস্যা বলতে আমার হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, 5 কোটে পড়ে গেছিলাম 24-25 বছর বয়সে। সেই আর হচ্ছে সেই আঘাত লেগে সেই কোমরের যন্ত্রণার ব্যথা সবসময় হচ্ছে প্রায়। এখন বয়স কত আপনার? 52। এখন 52 বছর বয়স। আচ্ছা, 25 বছর বয়সটা কেটে গেল, আর এখন আপনার যে ব্যথাটা হচ্ছে, এই ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? ব্যথাটা ম্যাক্সিমাম 15-20 বছর হচ্ছে। 15-20 বছর ধরে হচ্ছে। তো আপনি এখন কোনো চিকিৎসা করছেন? 52। এখন প্রেজেন্ট এখন কোনো চিকিৎসা করছেন আপনি? না, এলোপ্যাথি চিকিৎসা করেছিলাম, এখন একটু মানে সেই কমেনি, সেই সাময়িক কমেছে, আবার জিজ্ঞেসেন। না, কারণটা হচ্ছে কি আপনি সেইভাবেই পেন কিলার খেয়ে শুধু ব্যথাকে কমানোর জন্যই উপায়টা খুঁজেছেন। আপনার এমআরআই রিপোর্ট বা এক্সরে রিপোর্ট কিছু হয়েছে? এমআরআই রিপোর্ট আছে। আপনি প্রথম বলবো কি, আর দেখুন যেহেতু আপনি দীঘায় থাকেন, তো দীঘায় পাশে তো আপনার অনেক মাঠ আছে, তাই না? তো আমি আপনাকে বলবো কি, আপনি সব থেকে আগে ওই মাঠে গিয়েই ছুটি খুলে আপনি শুধু বসতে চালু করে দিন, হাঁটতে হবে না, শুধু বসতে চালু করে দিন। তাতেই আপনার ব্যথা কিন্তু কমে যাবে। 1 পেন কিলার ইকুয়াল টু 1 আওয়ার, মানে যদি আপনি 1 ঘন্টায় যদি আপনি আর্থিন যদি নেন, তাহলে সেটা আপনার একটা পেন কিলারে কাজ করে। যে ডাক্তারকে আপনি দেখাচ্ছিলেন বা যে বড়ির আপনি খাচ্ছিলেন, সেটা আর খেতে হবে না যদি আপনি আর্থিন নিতে চালু করে দেন, ঠিক আছে? আর যে এমআরআই রিপোর্ট আপনার কাছে রয়েছে, সেটাকে নিয়ে আপনি হেডিয়া চেম্বার আপনার কাছে পড়বে দীঘা পাশে। তো আগামী ডেটে হেডিয়াতে আমি থাকবো, সেখানে আপনি এই রিপোর্টটা নিয়ে আসবেন, যেখানে পার্মানেন্ট সলিউশন খুঁজে বার করার চেষ্টা করবেন। নটে আপনি ব্যথা কি করে কমাবেন সেটা চেষ্টা করবেন না, কি করে এই সমস্যা থেকে বেরোবেন সেটা চেষ্টা করুন। কেন কি আপনার 25 বছর যে জার্নিটা হলো, এরপরে যদি আপনি না যদি সিরিয়াস হন, তাহলে কিন্তু আগামী দিন আপনার উঠা বসা সব বন্ধ হয়ে যাবে। কারণটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়, যেরকম আজকে আমি আমতলা একটা পেশেন্টকে দেখলাম, সে সাধারণভাবে ভাবছিল কি আমার লাম্বার স্পন্ডিলাইসিস রয়েছে, কিন্তু তার সমস্যাটা ছিল স্পন্ডিলোলিস্থেসিস। এর মানেটা কি হয়, আমাদের ডিসকনেক্টেড হয়ে যায়, মানে যে সিদ্ধাটা আছে, যে ভার্টিব্রাটা রয়েছে, ভার্টিব্রা একটা উপরে একটা বসে থাকে, যখনই ওটা সরে যায় তার মানে ডিসকনেক্টেড হয়ে গেল। এই যে ব্যথাটা হয়, এটা স্ট্রিম লেভেল ব্যথাটা হয়, ঠিক না? সেখানে সার্জারি ছাড়া কোনো উপায় নেই। উইদাউট সার্জারি উপায় আছে, সেটা এনবিপি আপনাকে দেবে। আর সেটা কিভাবে দেবে সেটা রিপোর্ট দেখার পর আপনাকে আমি বলবো। তা আপনি হেডিয়া চেম্বারে যোগাযোগ করবেন, যাতে পার্মানেন্ট আপনি সলিউশনটা পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন। এখন জানেন তো যে সোনার কি দাম? একটা ছোট্ট নাকছে বিয়ে যদি আমাদের হারিয়ে যায় না, 2 চোখ বেয়ে জল বেয়ে আসবে। আর আপনার গুরুত্বপূর্ণ কিডনি খারাপ হয়ে যাচ্ছে, আপনার লিভার খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তাতে আপনার কোনো হেলদোল নেই। এটাই কিন্তু আমরা সব থেকে বেশি ভুল করি। দিনের পর দিন আমরা কিন্তু ব্যথার বড়ি খাচ্ছি, দিনের পর দিন আমরা শরীরের উপর অত্যাচার করছি। খারাপ হচ্ছে আমাদের কিডনি, আমাদের লিভার। যেটা বাজারে আপনি কিনতে চান, দেখবেন কত মূল্য, কয়েক লাখ টাকাতেও পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই আপনাদের জন্য বলবো যে নিজেকে ভালোবাসুন, যত্নশীল হন। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আর আপনার নিয়ারেস্ট চেম্বারগুলো আমি চট করে একটু বলছি, একটু মাথায় রাখুন। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আপনারা আসামে, শিলচর এবং গুয়াহাটিতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, খড়গপুরে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা আমাদের কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে,
হেরিয়া এবং মেচেদা, মানে মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুর, সেখানে হেরিয়া এবং মেচেদা আমাদের চেম্বার হয়। দুটি চেম্বারে কিন্তু এবারও থাকছেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কোচবিহার চেম্বার। কোচবিহার চেম্বারেও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে আমাদের চেম্বার রয়েছে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, মিদনাপুর আমাদের নতুন চেম্বার এবং মিদনাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। যারা মিদনাপুর তার সুবিধা হবে, মানে মিদনাপুর স্টেশনের কাছে আমাদের যে চেম্বার, এটা যদি আমাদের মিদনাপুরের বন্ধুদের সুবিধার হয় তার এই চেম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। কলকাতার কথায় চলে আসি, কলকাতায় মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে আমাদের চেম্বার রয়েছে, যেটা শিশুমঙ্গল হসপিটালের একেবারে কাছাকাছি। হাতিবাগানে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় অবশ্যই আমাদের চেম্বার পাচ্ছেন, আর পাচ্ছেন আমাদের দুটো হেল্পলাইন নাম্বার। অবশ্যই নাম্বার দুটো মোবাইলে সেভ করুন, ফোন করুন, কথা বলুন 9830235527 বা 37 এই দুটি নাম্বার। তবে স্যার আমাদের বলছেন যে কোনো ধরনের আমাদের ব্যথা সেটা কিন্তু অবশ্যই আমাদের আয়ুর্বেদ এবং আমাদের পঞ্চকর্মর হাত থেকে কিন্তু সম্পূর্ণভাবে রেহাই পাচ্ছে। আলোচনায় আবারও ফিরছি, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি প্রসেনজিৎ বলছি। প্রসেনজিৎ বাবু বলছেন? কোথা থেকে বলছেন প্রসেনজিৎ বাবু? আমি কাঁটাবেড়িয়া থেকে, উলবেড়িয়া। উলুবেড়িয়া থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে আপনার? সমস্যা না, মায়ের সমস্যা আছে, কিন্তু মায়ের যে হাতটা ভেঙে গেল, অনেকদিন হয়ে গেল, ভালোই ছিল। এবার মাঝে করে কিছুদিন দেখা যাচ্ছে যে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, ভাঙা হাতে যন্ত্রণা হচ্ছে। এখন কি প্রেজেন্ট আপনার কোনো এক্সরে রিপোর্ট হয়েছে? এখন তো অনেকদিন হয়ে গিয়েছিল, এখন তো আর ভালোই হয়নি। একটা প্রেজেন্ট একটা এক্সরে রিপোর্টটা আবার করানো। অনেক সময় দেখা যায় কি আমাদের যে ফ্র্যাকচার হয়ে যায় তারপরে আমরা যে প্লাস্টারটা করি, ঠিক না, তারপরেও কিন্তু দেখা যায় এই ব্যথাটা রয়ে যায়। কেন? অনেক সময় দেখা যায় সেখানে আমাদের ক্যালসিয়াম অভাবের জন্য বা হাড় যদি উইক থাকে তখন কিন্তু মাইল্ড ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাটা রয়ে যায়। তো আপনি একটা কারেন্ট একটা এক্সরে রিপোর্টটা করান। আর উলবিড়িয়া আপনি থাকেন তো উলবিড়িয়া কাছে আমাদের মেছেদা চেম্বার, যেটা নেক্সট ডেটটা পড়েছে, মেছেদাতে আমি নিজে থাকবো, সেখানে আপনি ওই রিপোর্টটা নিয়ে দেখা করবেন। আর এই রোগগুলোকে পুষে রাখবেন না, কারণ কি এই যে ছোটবেলাতে ব্যথা হয়ে যাওয়া বা কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যে আমাদের ফ্র্যাকচার হয়ে যাওয়া, এই ব্যথাগুলো যখন ব্যাক করে না সেটা কিন্তু সিভিয়ার জায়গায় পৌঁছে যায়। এইরকম পেয়েছি যারা এইরকম যে সার্জারি করার পর যে ব্যথা হয় আর সার্জারি করার পর যে ব্যথাটা ব্যাক করে, সেখানে দেখা যায় অনেক সময় আমাদের নার্ভগুলো কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, ঠিক না। তো আপনি একটু যোগাযোগ করুন, অবশ্যই আপনার ঠিক হবে। আর চেষ্টা করবেন ওনাকে চুন খেতে, ঠিক আছে? চুন, হ্যাঁ, চুনটাকে কি করবেন, দুধের মধ্যে যদি 1 কাপ দুধের মধ্যে 1 চিমটি মতন যে চুনটা নিয়ে ওনাকে দুধের মধ্যে খেতে বলুন, যাতে কি হবে প্রচুর মাত্রা ওনার শরীরের মধ্যে ক্যালসিয়াম তৈরি হবে। তো ক্যালসিয়াম তৈরি হলেও কি হবে, যে ফ্র্যাকচারটা হয়েছিল সেই জায়গাতে মানে ওনার হাড়গুলোকে শক্ত হবে, ঠিক আছে? এটা করুন, আর এক্সরে রিপোর্টটা নিয়ে মেছেদা চেম্বারে যোগাযোগ করবেন। ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন। মায়ের টিপসটা তো পেয়ে গিয়েছেন, কিন্তু অনেকে না অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কবে লাইভ অনুষ্ঠানে আমি ফোন পাবো, কবে স্যার আমাকে একটা টিপস বলবে, কখন সেই টিপস ফলো করে আমি আমার জটিল কঠিন সমস্যার সমাধান পাবো। দেখুন, যেরকম লটারি লাখের মধ্যে একজন পায়, ঠিক একই রকম ভাবে ফোনও কিন্তু কয়েক হাজার মানুষের মধ্যে মাত্র কয়েকজন পায়। আপনার শরীর অমূল্য, তাই শরীর নিয়ে ছেলে খেলা করবেন না। ফোনে পেলে খুব ভালো, কিন্তু ফোনে যদি না পান হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, আর সেখানে কিন্তু যোগাযোগ করুন। স্যারকে আমি এটাই বলবো, এই উত্তরটা আপনারই দিলে বোধহয় বন্ধুরা একটু খুশি হবে, যে আপনি প্রচুর টিপস আমাদের বলে দেন, প্রচুর কিছু আমাদের করতে বলে দেন, কিন্তু অনেকের একটা জেদ থাকে, যতদিন বি শর্মা স্যারকে আমরা না পাবো ততদিন আমরা চেম্বারে আসবো না। মানে তারা ওই শিবরাত্রির উপোসের মতন বদ্ধপরিকার একটা প্রতিশ্রুতি নিয়ে বসে থাকে। তো সেটা কি করা উচিত? একদমই নয়। যখন আপনার সমস্যা হয়েছে তার সমাধান খুঁজতে হবে। কেন কি আমি যেটা বারবার একটা কথা বলি, কি কোনো রোগকে পুষে রাখতে নেই, তো আপনারা ওই ভুলটাই করতে থাকেন, ঠিক না। হ্যাঁ, অবশ্যই দেখুন, আজকে এতগুলো চেম্বার আছে, সব চেম্বারের মধ্যে আমার যাওয়াটা সম্ভব হয় না, তাহলেও আমি আপনার চেষ্টাটা করি যেখানে মাসে হোক 1 মাসের মধ্যে প্রত্যেক চেম্বারে আমি একবার অ্যাটেন্ড করার জন্য।
তো অবশ্যই আমার সঙ্গে দেখা হবে। কিন্তু আমাদের যে নাম্বার অফ যে টিম আছে, ঠিক আছে, যে মেম্বারগুলো রয়েছে, মানে যে ডাক্তাররা রয়েছে, সমস্তই কিন্তু ওয়েল কোয়ালিফাইড। মানে আমি যে ট্রিটমেন্টটা করছি সেই ট্রিটমেন্ট তারা করছে, মানে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট একই আছে। তো এইরকম কোনো ব্যাপার নেই কি আপনি আমার কাছে আসার পর কিছু স্পেশাল আপনি ট্রিটমেন্টটা পাবেন। হ্যাঁ, ভরসা একটা জায়গাটা রয়েছে, ঠিক আছে, সেটা ঈশ্বরী কৃপা রয়েছে, তো সেটা কোনো ব্যাপার নেই, অবশ্যই দেখা হবে। কিন্তু ট্রিটমেন্ট আপনি অবশ্যই করান, ফেলে রাখবেন না রোগগুলোকে। একদম। চট করে দেখবো কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে সন্দীপ সেন বলছি। বলুন কি সমস্যা আছে? বয়স কত আপনার? বয়স 29 প্লাস। 29 প্লাস। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যে আমার মানে ঠিকঠাক খিদে পায় না, আর পেটটা ভারী ভারী থাকে। পেটটা ভারী ভারী থাকে। আচ্ছা আচ্ছা, স্টুল আপনার দিনে কবার হয়? পেট কতবার পরিষ্কার হয়? স্টুল তো মানে একবার করে হয় প্রায়, আর কখনো কখনো দুবারও হয়ে যায়। কখন দুবার হয়ে যায়? সেটা আপনি প্রথম জিনিস দেখবেন, যেই দিন আপনার পেট ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় সেই দিন কিন্তু কোনো সমস্যা থাকে না, তাই তো? হ্যাঁ একদম রাইট। তো আপনি কি করবেন, প্রথম দুপুরবেলা খাবার পর আপনি দই ঘোলটা খেতে চালু করুন। মানে ধরুন আপনি 100 গ্রাম টক দই নিলেন, তো 200 গ্রাম মতন জল মেশাবেন, আর সেটা লস্যির মতন আপনি করে নিন। যে ফেনাটা উঠলো, ফেনাটা সরিয়ে দিন, তার মধ্যে জিরে গুঁড়ো, জিরেকে ভেজে আপনি গুঁড়ো করবেন, 1 চামচ দই ঘোলের সঙ্গে মিক্স করে আপনি দুপুরবেলা খাওয়ার পর খেতে চালু করুন। ঠিক আছে, এটা করলেই আপনি দেখবেন আপনার খাবার রুচিটা বেড়ে যাবে। আপনি যা কিছু খাচ্ছেন আপনার কিন্তু সেই খাওয়াটা আপনার শরীরের মধ্যে লাগবে। কি করে? যখনই একটা খাবারকে আপনি টাইমলি যদি ডাইজেস্ট করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার শরীর কিন্তু ডেভেলপ করবে। আর যেই খাবারটা আপনার দীর্ঘদিন পেটের মধ্যে পড়ে থাকবে, সেই আপনি যতই ভালো খাবার হোক না কেন, কিন্তু সেটা আপনার শরীরের মধ্যে লাগবে না। ঠিক আছে, তো এটা আপনি করতে চালু করুন। আর একটা মাথায় রাখবেন, আপনি যে কোনো এক্সারসাইজ 5 মিনিটই হোক, ঠিক আছে, ফ্রি হ্যান্ড আপনি এক্সারসাইজটা অবশ্যই করুন। টেনশন করতে আপনি অ্যাভয়েড করুন। পেটের সমস্যার মধ্যে আমরা একটা খুব বড় জিনিস দেখেছি, যে মানুষদের সব থেকে বেশি যারা টেনশন করে তাদের কিন্তু দেখা যায় পেটের সমস্যা চালু হয়ে যায়। তো আপনাকে এগুলো অ্যাভয়েড করতে হবে। আর অবশ্যই যদি দীর্ঘদিনের যদি সমস্যা থাকে, তাহলে হুগলি চেম্বারে আমাদের বেলুড়ি চেম্বার আছে, ঠিক আছে, সেখানে এসে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, যেখানে প্রত্যেক শুক্রবার করে থাকি। বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর ভালো থাকার জন্য যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে। হাতে সময় ভীষণ সংক্ষিপ্ত। আজকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে কিন্তু আলোচনা করলাম। অর্থাৎ ডাক্তারবাবু আশ্বস্ত করছেন যে দীর্ঘদিনের সুগারের সমস্যা থেকে যদি আপনার নার্ভের সমস্যা চলে আসে, তাহলে এনবিপির অবশ্যই ডক্টর বি শর্মা এবং অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু আপনার এই সমস্যা থেকে কিন্তু সমাধান দিতে পারছেন। এছাড়া যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হলো সেটাই ট্রিটমেন্ট হয়, তাছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট নেই, একদম নয়। নতুন বন্ধুদের জন্য বলছি, সব ধরনের ট্রিটমেন্ট রয়েছে। জাস্ট একটু ডায়াল করুন, একটু কথা বলুন এবং আপনার নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করুন। এবং সুগারের জন্য স্যার তাহলে নির্দ্বিধায় আমাদের বন্ধুরা যোগাযোগ করতে পারছে তো এনবিপিতে? অবশ্যই। কারণটা হচ্ছে কি, আমাদের এখন অন্য একটা প্ল্যানিং আছে, যেটা আমরা এখন অনেক বিঘা উপরে আমরা জমি নিয়ে এখন নিজে প্লান্ট বসাতে পেরেছি, যেখানে আমাদের যে হাবসগুলো আছে, মানে অলরেডি আমাদের তো নিজস্ব কোম্পানি, এবার আমরা যখন প্লান্ট বসাতে পেরেছি, যেখানে যে হাবসগুলো যে আমরা পাবো, এবার আমরা কারো ডিপেন্ডেন্ট থাকবো না। মানে ওই হাবস উপরে আমাদের আরো ভরসা হবে, এই জিনিসটা আরো স্ট্রেংথ আছে। তো হাবস যখন ঠিক থাকবে, তখন মেডিসিনও কিন্তু নাম্বার 1 হবে। একদম। তো নাম্বার 1 আপনার জীবনযাপন করার জন্য কিন্তু এনবিপি বদ্ধপরিকর। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও আপনাদের কিছু সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।